এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর তোমাদের সাহিত্য মেলা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়ার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আজকে আমি আলোচনা করব। 4 নম্বর পেজে চলে আসো। দেখো এখানে হাতে কলমে এই পেজে অনুশীলনীর কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আলোচনা করে দেবো। 1 নম্বর দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তরটা দেখো, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। একে দাগে 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়া হয়? উত্তরটা দেখো, ভারতের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশে তার লেখা আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। এরপর 2 দাগের প্রশ্নে চলে আসো। নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 2 দাগের 1 নম্বর প্রশ্ন দেখো, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তরটা দেখো, বাস্তববাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি জীবনের সহজ সরল সত্যকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। জীবনে চলার পথে নানা খারাপ অবস্থার মধ্যে হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে। এইটি কবির মতে সবার চেয়ে শ্রেয়। এরপর 2 দাগের 2 নম্বর প্রশ্ন দেখো, ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলেছেন। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে অনেক সময় যেখানে বিপদের কোনো আশঙ্কা থাকে না বলে মনে হয়, ঠিক তখনই আচমকা জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায়। এই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে এগিয়ে যেতে হবে এবং নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য মানুষকে যুদ্ধ করতে হবে। কবি এই ঘটনার কথা বলেছেন। এরপর 2 দাগে 3 নম্বর প্রশ্ন দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তরটা দেখো, জীবনে চলার পথে সবাই যে সবার মনের মতো হবে এমনটা কিন্তু নয়। এর মধ্যেও আন্তরিকভাবে হাত বাড়াতে পারলে তবেই সঠিক বন্ধুরূপী সুখ পাওয়া সম্ভব। এই জীবন দর্শনই রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় ব্যক্ত করেছেন। তাহলে জীবনের চলার পথে সব মানুষই যে একরকম হবে, নিজের মনের মতো হবে সেটা কিন্তু নয়। মন থেকে যে কাছে টেনে নেবে, যে এগিয়ে আসবে, তখনই সঠিক বন্ধুরূপী সুখ পাওয়া সম্ভব হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবন দর্শনই বোঝাপড়া কবিতাটাই ব্যক্ত করেছেন। এরপর 2 দাগে 4 নম্বর প্রশ্ন দেখো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। তাহলে এই লাইনটা ব্যাখ্যা করতে হবে। উত্তরটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি জীবনের এক কঠিন সত্যকে প্রকাশ করেছেন। মানব জীবনে সুখ দুঃখ ভালো মন্দ একে অপরের পরিপূরক। আমাদের জীবনে চলার পথে যেমন সুখ আনন্দ আসে, তেমনি হঠাৎ করে আসা কোনো দুঃখজনক ঘটনা আমাদের জীবনকে জীর্ণ করে। তখন স্বাভাবিকভাবে মনে হয় মৃত্যুই শ্রেয়। কিন্তু মৃত্যু যখন সামনে এসে উপস্থিত হয়, তখন তার জীবনবোধ জাগরিত হয় বলে মৃত্যুর চেয়ে বেঁচে থাকাই শ্রেয় বলে মনে হয়। এরপর 2 দাগের 5 নম্বর প্রশ্নে চলে আসো। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এই প্রশ্নের উত্তরটা দেখো, আলোচ্য উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি মানুষের সংসার জীবনের প্রতি মোহ ও আসক্তির রূপ ব্যক্ত করেছেন। এই বিশ্ব সংসারে সবকিছুই পরিবর্তনশীল। মানুষের জীবন আশা আকাঙ্ক্ষা মায়া মমতার মোহে আচ্ছন্ন হয়ে আছে। তাই প্রিয়জনদের বিচ্ছেদে যখন মানুষের জীবনে শোকের ছায়া নেমে আসে, ক্ষণিকের আসক্তি জীবনকে আচ্ছন্ন করে, কিন্তু বিশ্বজগৎ তার চেয়ে বৃহৎ এবং মহৎ। বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে, সে কথাই এখানে ব্যক্ত হয়েছে। এরপর 2 দাগে 6 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তরটা দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় বলেছেন, জীবনে চলার পথে ভালো মন্দ বাধা বিঘ্ন যাই আসুক না কেন, মনকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে বাস্তবকে মেনে নেওয়ার জন্য। যে মানুষ সহজেই এই বাস্তবকে মেনে নিতে পারবে, সেই জীবন যুদ্ধে জয়ী হতে পারবে। কবির ভাষায় ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাহলে এই কবিতায় হচ্ছে জীবনে চলার পথে ভালো মন্দ বাধা বিঘ্ন যাই আসুক না কেন, মনকে শক্ত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে পরিস্থিতি হোক না কেন সেটা আমাদের মেনে নিতে হবে। যে মানুষ সহজেই এই বাস্তবটাকে মেনে নিতে পারবে, সে জীবন যুদ্ধে জয়ী হবে। কবি বোঝাপড়া কবিতার মধ্যে এই সহজ সত্যটিকেই ব্যক্ত করতে চেয়েছেন। 2 দাগে 6 নম্বর প্রশ্নটা আলোচনা করে দিলাম। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো।
কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? উত্তরটা দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় মানুষের জীবন দর্শনকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। জীবনে না পাওয়ার হিসেব করতে করতে অনেক সময় আমরা পাওয়ার সুখটুকু হেলায় হারিয়ে ফেলি। না পাওয়ার বেদনায় কষ্টে হাহাকার করতে থাকি। এই কার্য বলতে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলতে চেয়েছেন। প্রথম পার্টের উত্তরটা আমি আলোচনা করে দিলাম। এর পরের পার্টের উত্তরটা দেখো, ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা কবির কাছে অর্থহীন। তাই সমস্ত দুর্ভাগ্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হবে নিজের উদ্যমে। কবি না পাওয়ার হাহাকারের মতো অনুচিত কাজ করে সময় নষ্ট না করে শীঘ্র নিজের কাজ শেষ করার কথা বলেছেন। এরপর চলে আসো 2 দাগের 8 নম্বর প্রশ্নে। কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তরটা দেখো, আলোচ্য কবিতায় কবি মনের আঁধার দূর করে আলোকময় হয়ে ওঠার কথা বলেছেন। প্রদীপ যেমন অন্ধকার দূর করে আলোক উদ্ভাসিত করে, তেমনি জীবনের ব্যর্থতার কষ্ট কেঁদে চোখের জলের মধ্যে লাঘব করে মনকে বুঝিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এভাবেই জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব এবং আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। এরপর চলে আসো 2 দাগের 9 নম্বর প্রশ্নে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটা দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় বলেছেন যে মনকে বোঝাপড়া করে চলতে হবে। মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলো ভিন্ন ভিন্ন। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এই সব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে তোলার, আলোকিত করার যে পথ, সেই পথে এগিয়ে যেতে হবে। সেই পথের সন্ধান মেলে প্রশ্নে উদ্ধৃতিটির মধ্যে। এরপর 10 নম্বর প্রশ্নে দেখো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তরটা দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় কবি জীবনের এক গভীর সত্যকে ব্যক্ত করেছেন। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা সাফল্য অর্জন করি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে একটি জাহাজ যেভাবে নিজেকে বাঁচিয়ে ভেসে থাকে, অনেক প্রতিকূলতা পেরিয়ে বন্দরে নিরাপত্তায় আসে, তেমনইভাবে মানুষকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাকে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। একটা জাহাজ যেমন সমুদ্রে বিভিন্ন রকমের বাধা বিপদ ঝড় ঝঞ্ঝা কাটিয়ে এগিয়ে চলে, ভেসে থাকে, তেমনি ভাবে মানুষের জীবনে অনেক বাধা বিপত্তি আসে এবং সেগুলো পেরিয়ে সাফল্য অর্জন করতে হয়। এই বাধা বিপত্তিকেই রবীন্দ্রনাথ ঠাকুর ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে চেয়েছেন। তাহলে 2 দাগের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর 3 দাগের প্রশ্নে চলে আসো। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরগুলো একটু বড় করে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? উত্তরটা দেখো, আলোচ্য কবিতায় কবি বলেছেন যে জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন সহজেই তাকে স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে। কবির এই অভিমতের সঙ্গে আমিও একমত হচ্ছি, কারণ জীবনে চলার পথ মসৃণ নয়। সুখের সঙ্গে নানা প্রতিবন্ধকতায় দুঃখকে যেমন মেনে নিতে হয়, তেমনি ভালোর সঙ্গে মন্দকে মেনে নিতেই হবে। প্রথম পার্টের উত্তরটা আলোচনা করে দিলাম। এর পরের পার্টের উত্তরটা এইভাবে প্যারা চেঞ্জ করে লিখতে পারো। জীবনে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে দাঁড়ালে চলবে না। সহনশীলতার সঙ্গে বাধাকে অতিক্রম করতে হবে। মেনে নিতে হবে যে বাধা থাকবেই, না হলে জীবন গতিহীন হয়ে পড়বে। বাধার সঙ্গে যুদ্ধ করতে হবে, তাকে অতিক্রম করার চেষ্টায় প্রবৃত্ত হতে হবে। যা সত্য তাকে মেনে নিতেই হবে। এভাবেই জীবনে চলার পথের বাধাকে আমি অতিক্রম করতে চাই। এরপর 3 দাগে 2 নম্বর প্রশ্ন দেখো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে, একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। উত্তরটা দেখো, হ্যাঁ, কবির মতো আমিও নিজের মনের সঙ্গে অনেক সময় মনে মনে কথা বলি। একটা উদাহরণের মাধ্যমে আমরা এই উত্তরটা ব্যাখ্যা করতে পারি। দেখো, জীবনে আমাদের নানান রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু এই বাধার সম্মুখীন হয়ে থমকে গেলে হবে না। লড়াই করে জীবনে চলার পথ অতিক্রম করতে হবে। প্রতি বছর পরীক্ষায় আমি ভালো ফল করি,
কিন্তু কখনো যদি এমন হয় কোনো এক বছর আমি আশানুরূপ ফল করতে পারলাম না, তাই বলে যদি হতাশ হয়ে পড়ি, তাহলে আমি জীবনে এগিয়ে যেতে পারবো না। সেক্ষেত্রে হতাশ না হয়ে পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণ খুঁজে বার করতে হবে। আরও কঠোর পরিশ্রম করে নতুন উদ্যমে নিজেকে আগামী পরীক্ষার জন্য তৈরি করতে হবে। আমরা সবসময় প্রত্যেকটা ক্লাসে ওঠার পরীক্ষা দিয়ে থাকি এবং পরীক্ষায় অনেক সময় আমাদের ভালো ফলও হয়, আবার কখনো কখনো আমাদের রেজাল্ট খারাপ হয়। কিন্তু এই জন্য আমাদের হতাশ হলে চলবে না এবং পরীক্ষার ফল কেন খারাপ হলো সেটার কারণ আমাদের খুঁজে বার করতে হবে এবং আগামী পরীক্ষা যাতে আরও ভালোভাবে আমরা দিতে পারি তার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কিন্তু আমরা যদি এই পরীক্ষার ফল কেন খারাপ হয়েছে সেটা নিয়ে ভেবে বসে থাকি আর কিছু যদি না করি, তাহলে কিন্তু আমাদের পরের পরীক্ষাগুলোও খারাপ হবে এবং আমরা আশানুরূপ রেজাল্ট করতে পারবো না। আমাদের পরীক্ষার ফল কিন্তু ভালো হবে না। তাই জন্য জীবনে চলার পথেও যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠে আমাদেরকে নতুনভাবে আবার জীবন শুরু করতে হবে, নতুনভাবে এগিয়ে যেতে হবে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। উত্তরটা দেখো, আলোচ্য কবিতাটির মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাকে তেমন করে হাত বাড়ানো বলতে চেয়েছেন। এর পরের পাঠের উত্তরটা প্যারা চেঞ্জ করে নিয়ে এভাবে লিখবে। জীবনে চলার পথে নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু এই বাধা বিপত্তিকে অতিক্রম করে জীবনের ইতিবাচক দিকেই মনোযোগ দিতে হয়। জীবনে কোনো কঠিন পরিস্থিতি এলে ভয় পেলে হবে না, আমাদের এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। তবেই আমরা জীবনে সুখী হতে পারবো। আমরা যদি আমাদের স্বাদ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি, তবেই আমরা নিজেদের দুঃখ কষ্টে ভরা সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্ব ব্রহ্মাণ্ড মস্ত বড় বলে মনে করতে পারবো। তখন আকাশ হয়ে উঠবে আরো নীল, ভোরের আলো আরো বেশি মিষ্টি বলে মনে হবে। মৃত্যুর চেয়ে জীবনে বেঁচে থাকাটাই পরম সুখের মনে হবে। নিজের সুখে সমস্ত জগৎ তখন সুখী বলে মনে হবে। তাহলে আমাদের জীবনে কোনো কঠিন পরিস্থিতি এলে ভয় পেলে চলবে না, সেই পরিস্থিতির সাথে লড়াই করে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সুখী হতে পারবো। আমাদের যে স্বাদ আর সাধ্য আছে তার মধ্যে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে, তবেই জীবনের দুঃখ কষ্টে এই যে ভরা সংকীর্ণ জগতের বাইরে একটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, তখন সেটাকে মস্ত বড় বলে আমাদের মনে হবে। তখন আমাদের সব কিছুই অন্যরকম দেখতে লাগবে, যেমন আকাশ হয়ে উঠবে নীল, ভোরের আলো আরো বেশি মিষ্টি বলে মনে হবে। তখন আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে, মৃত্যু চেয়ে জীবনে বেঁচে থাকাই পরম সুখের বলে তখন মনে হবে এবং নিজের সুখে সমস্ত জগৎটাই সুখী বলে মনে হবে। তাহলে আমাদের সামান্যতম কারণের জন্য ভেঙে পড়লে চলবে না, সেটাকে অতিক্রম করে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সুখী হতে পারবো। তাহলে এই বড় প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর 4 নম্বর দেখো, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্র দল চিহ্নিত করো। তাহলে মুক্ত দল আর রুদ্র দল কাকে বলে দেখো। মুক্ত দল হচ্ছে যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলা হয়, যেমন অ, আ, হর্ষই, হর্ষ এগুলো থাকলে মুক্ত দল হবে। আর রুদ্র দল হচ্ছে যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি বা অর্ধস্বর থাকে সেই দলকে বলা হচ্ছে রুদ্র দল। প্রথম শব্দটা দেখো, বোঝাপড়া। এই বোঝাপড়া শব্দটা কতবার আমরা ভাঙতে পারি দেখো, বো, ঝা, প, রা, এই 4 বার আমরা ভাঙতে পারি। তাহলে বো হচ্ছে মুক্ত দল, ঝাও হচ্ছে মুক্ত দল, প মুক্ত দল আর রা হচ্ছে মুক্ত দল। এইখানে সবকটাই হচ্ছে মুক্ত দল হবে। এরপর দেখো কতকটা। কতকটা ক হচ্ছে মুক্ত দল, তক এখানে হসন্ত ত আছে, থামতে হবে, অর্ধস্বর আছে, তক হচ্ছে রুদ্র দল, টা আ হচ্ছে, দেখো এটা হচ্ছে মুক্ত দল। এর পরের শব্দটা দেখো, সত্যেরে। সত অর্ধস্বর আছে, এখানে রুদ্র দল হবে, তে মুক্ত দল আর রে মুক্ত দল, সব এ আছে, এগুলো হচ্ছে মুক্ত দল হবে। এরপর হচ্ছে পাজরগুলো। পাজরগুলো হচ্ছে পা হচ্ছে মুক্ত দল, জ্বর থামতে হবে, অর্ধস্বর আছে, রুদ্ধ দল, গু হচ্ছে মুক্ত দল আর লো হচ্ছে মুক্ত দল। এরপরের শব্দটা হচ্ছে বিশ্বভুবন। দেখো বিষ হসন্ত ত আছে, রুদ্র দল হবে, শো হচ্ছে মুক্ত দল, ভূ মুক্ত দল, বন হসন্ত ত আছে, এটা রুদ্র দল হবে। এরপরের শব্দটা হচ্ছে অশ্রু সাগর। ওষ হসন্ত ত আছে, রুদ্র দল হবে, রু হচ্ছে মুক্ত দল হবে, সা মুক্ত দল, গড় আবার হসন্ততা আছে, এটা রুদ্র দল হবে। তাহলে এই রুদ্র দল আর মুক্ত দল আমি বুঝিয়ে দিলাম, তোমরা এইভাবে শব্দগুলো ভেঙে কোনটা রুদ্র দল কোনটা মুক্ত দল তোমরা এইভাবে করবে। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রতিটি শব্দে 3টি করে সমার্থক শব্দ লেখো।
প্রথম শব্দটা হচ্ছে মন। মনের কি কি সমার্থক শব্দ হবে দেখো, হৃদয়, চিত্ত, অন্তর। এর পরের শব্দ হচ্ছে জখম। জখম হচ্ছে আঘাত, আহত আর ক্ষত। এরপর হচ্ছে ঝঞ্ঝা। ঝঞ্ঝা মানে হচ্ছে ঝড়, তুফান আর ঝটিকা। ঝগড়া মানে হচ্ছে বিবাদ, কলহ, দ্বন্দ্ব। এরপর আছে সামান্য। সামান্য মানে হচ্ছে কম, তুচ্ছ আর অল্প। এরপর হচ্ছে শঙ্কা। শঙ্কা মানে হচ্ছে ভয়, আতঙ্ক, সংশয়। এরপর হচ্ছে আকাশ। আকাশ মানে হচ্ছে গগন, শূন্য আর অন্তরিক্ষ। এইভাবে 3টে করে শব্দ লিখতে হবে। এরপর 6 নম্বর দেখো, নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো। তাহলে এই যে আধার শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে প্রথমে, তারপর এই দুটো শব্দ দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। তাহলে আধারের বিপরীত শব্দ হচ্ছে আলো। এই শব্দটা দিয়ে বাক্য রচনা কি হবে দেখো, আমাদের জীবনে আলো আধারের পথে চলতে হয়। এরপর হচ্ছে সত্য। সত্যর বিপরীত হচ্ছে মিথ্যা। সকলকেই সত্য মিথ্যা যুক্তি দিয়ে যাচাই করা উচিত। এরপর হচ্ছে দোষ। দোষের বিপরীত শব্দ হচ্ছে গুণ। বাক্য গঠন কি হবে দেখো, প্রত্যেক মানুষের দোষ গুণ উভয়ই থাকে। এরপর হচ্ছে আকাশ। আকাশের বিপরীত হচ্ছে পাতাল। বাক্য গঠন দেখো, আকাশ পাতাল ভেবে সময় নষ্ট না করে কাজে মন দেওয়া উচিত। এর পরের শব্দটা হচ্ছে সুখ। সুখের বিপরীত হচ্ছে দুঃখ। বাক্য গঠন কি লিখবে দেখো, সুখ দুঃখ একে অপরের পরিপূরক। তোমাদের বইতে 6 নম্বর পর্যন্ত এই প্রশ্ন আছে, বিপরীত শব্দই লাস্ট আছে। এই পর্যন্ত আমি তাহলে প্রত্যেকটা প্রশ্নই আলোচনা করে দিলাম। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পড়ার ব্যাপারে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ভূগোলের প্রতিটা অধ্যায়ের প্রশ্ন উত্তরও চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে তাহলে এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।